মা, কেউ আমাকে ডাকছে। ওই জানালার পাশে এক বুড়ি দাঁড়িয়ে আছে। ভাবুন তো, রাত ঠিক 12টা, চারদিক নিস্তব্ধ, আর একটা ছোট্ট মেয়ে কাঁপতে কাঁপতে তার মাকে এই কথাগুলো বলছে। গা শিওরে ওঠে, তাই না? আজকের এই আলোচনায় আমরা এমন একটি হাড়হিম করা ঘটনারই গভীরে যাব। নিছক কোনো ভূতের গল্প নয়, বরং এর আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর রহস্য আজ আমরা উন্মোচন করতে চলেছি। শালবন গ্রামের সেই অভিশপ্ত বাড়ির রহস্যটা আসলে কি? রবিন, তার স্ত্রী মীরা আর তাদের ছোট্ট মেয়ে তুলি, পুরো একটা পরিবার হঠাৎ করে কিভাবে গায়েব হয়ে গেল? আজকের এই বিশ্লেষণে আমরা ধাপে ধাপে এই চাঞ্চল্যকর অন্তর্ধানের পেছনের সত্যিটা খোঁজার চেষ্টা করব। লোককথা, সংস্কৃতি আর অজানা কিছু ভয়ের এক অদ্ভুত মিশেল রয়েছে এই ঘটনার পড়তে পড়তে। চলুন শুরু করা যাক। পর্ব ১, অভিশপ্ত শালবনের রহস্য। তো শালবনের ঠিক এক প্রান্তে থাকা সেই পুরনো ভাঙাচোরা বাড়িটার কথায় আসা যাক। গ্রামের মানুষজনের মুখে মুখে ঘুরত যে ওই বাড়িতে এক বিধবা মহিলা থাকতেন, যিনি হঠাৎ করেই এক রাতে মারা যান, আর তারপর থেকেই নাকি বাড়িটা অভিশপ্ত। এই প্রেক্ষাপটটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি, কারণ লোককথায় একটা ব্যাপার প্রায়ই দেখা যায়, অতৃপ্ত বাসনা নিয়ে কেউ মারা গেলে তার আত্মা নাকি বারবার সেই পুরনো ঠিকানাতেই ফিরে আসে। ঘটনাগুলো কত দ্রুত আর কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেটা একটু খেয়াল করুন। পরিবারটি বাড়িতে আসার প্রথম সপ্তাহেই অদ্ভুত সব কাণ্ড শুরু হয়। কখনো নিজে থেকেই দরজা খুলে যাচ্ছে, তো কখনো রাতের বেলা ঘরে কারো হাঁটার শব্দ পাওয়া যাচ্ছে। এরপরই আসে সেই চূড়ান্ত রাত। রবিন যখন লুকিয়ে সত্যিটা জানার চেষ্টা করে, রাত ঠিক 12টায় এক কনকনে ঠান্ডা হাওয়া বয় আর সাদা শাড়ি পরা এক বুড়ি ঘরে ঢোকে। তার কালো দুটো চোখ, মুখে এক ভয়ঙ্কর হাসি। সে সোজা তুলির দিকে এগিয়ে গিয়ে বলে, আমার সাথে চল, এই বাড়ি আমার। রবিন মরিয়া হয়ে চিৎকার করে ওঠে ঠিকই, কিন্তু ততক্ষণে সব শেষ। পরের দিন সকালে পুরো বাড়ি একদম ফাঁকা। ভাবা যায়? এখন সবচেয়ে বড় আর স্বাভাবিক প্রশ্নটা হলো, কোথায় গেল রবিন আর তার পরিবার? পুরো বাড়ি ফাঁকা, শুধু জানালার পাশে দাঁড়িয়ে থাকা সেই বুড়ির এক অস্পষ্ট অবয়ব। তাদের কি সত্যি কোনো অশরীরী সত্তা তুলে নিয়ে গেছে? এই একটা প্রশ্নই কিন্তু পুরো ঘটনাটিকে স্রেফ একটা ভূতের গল্প থেকে এক গভীর সাংস্কৃতিক অনুসন্ধানের দিকে মোড় ঘুরিয়ে দেয়। এর উত্তর পেতে হলে আমাদের বাংলার লোককথার একেবারে গভীরে ডুব দিতে হবে। পর্ব ২, বাংলার ভৌতিক সত্তা। শালবনের এই ভয়ঙ্কর পরিণতির জন্য আসলে কোন সত্তাটি দায়ী হতে পারে, সেটা বুঝতে হলে বাংলার লোককথায় থাকা বিভিন্ন ভৌতিক সত্তার সমৃদ্ধ ইতিহাস একটু জানা দরকার। কারণ এই সত্তাগুলোর প্রত্যেকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আর কাজের ধরন আছে। এই ক্লুগুলো মেলাতে পারলেই শালবনের রহস্যের জট খোলা অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরুন, তুলি যখন মাঝরাতে ডাক শুনতে পেল, আমাদের মনে হতেই পারে এটা বোধহয় নিশি ডাক। কারণ নিশি ডাক তো ঠিক এভাবেই মাঝরাতে পরিচিত গলায় ডেকে মানুষকে অন্ধকারে টেনে নিয়ে যায়। কিন্তু এখানে একটা খটকা আছে। তুলি তো জানালার পাশে স্পষ্ট একটা অবয়ব দেখতে পেয়েছিল। অন্যদিকে যদি চুড়েলের কথা ভাবি, চুড়েল হলো প্রতিহিংসাপরায়ণ আত্মা, যাদের পা অনেক সময় উল্টো দিকে ঘোরানো থাকে। এরা মূলত পরিবারের পুরুষদের টার্গেট করে। কিন্তু শালবনের ওই বিধবার অবয়বার আচরণ অন্য কোনো দিকেই ইঙ্গিত করছে। এবার আসা যাক বাংলার সবচেয়ে পরিচিত দুটি সত্তার কথায়, পেতনি এবং শাকচুন্নি। এদের মধ্যেকার পার্থক্যগুলো একটু মিলিয়ে দেখা যাক। পেতনি হল মূলত অবিবাহিতা নারীর আত্মা, যারা সাধারণত গাছপালা বা জঙ্গলে ঘুরে বেড়ায়। এদের রূপ হয় বিকৃত, চুল থাকে উস্কো খুস্কো। কিন্তু শাকচুন্নি একদম আলাদা। এরা হলো বিবাহিতা নারীর আত্মা। এদের পরনে থাকে লাল সাদা শাড়ি, হাতে শাঁখা, সিঁথিতে সিঁদুর। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের বিচরণ স্থল। শাকচুন্নিরা জঙ্গল নয়, বরং বসতবাড়ি, রান্নাঘর বা শোবার ঘরে থাকতেই বেশি পছন্দ করে। পর্ব ৩, শাকচুন্নি না পেতনি? তাহলে রবিনের পরিবারকে তাড়া করল কে? এটা কি শাকচুন্নি নাকি পেতনি? এতক্ষণ আমরা যে সূত্রগুলো দেখলাম, সেগুলো একটু গভীরভাবে মেলালেই আসল সত্তাটিকে আমরা খুব সহজেই চিনে ফেলতে পারব। শাকচুন্নি শব্দটা আসলে এসেছে সংস্কৃত শব্দ শঙ্খচূর্ণি থেকে। এই সত্তাটি এমন এক আত্মা যার গার্হস্থ্য জীবন এবং নিজের বসতবাড়ির প্রতি একটা তীব্র আবেগগত টান থেকে যায়। এরা মূলত সেই সব নারী যারা বিবাহিত জীবনের নানা অপূর্ণ বাসনা নিয়ে মারা গেছেন। একটু ভেবে দেখুন তো, শালবনের সেই বিধবা মহিলার বর্ণনার সাথে এই বিষয়টা একেবারে হুবহু মিলে যাচ্ছে না? ঘটনাগুলোর দিকে আরেকবার তাকালে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বিধবা বুড়ির সেই ভয়ঙ্কর কথা, এই বাড়ি আমার, এটা শাকচুন্নির বসত বাড়ির দখল নেওয়ার ইচ্ছার একদম নিখুঁত প্রমাণ। সাদা শাড়ি পরা, ঠিক মাঝরাতে উপস্থিত হওয়া আর বাড়ির নতুন বাসিন্দাদের প্রতি এমন প্রতিহিংসাপরায়ণ আচরণ, সবকিছুই সরাসরি শাকচুন্নির পৌরাণিক প্রোফাইলের সাথেই মিলে যায়। অর্থাৎ রবিনের পরিবারের মুখোমুখি হয়েছিল এক শাকচুন্নি। পর্ব ৪,
শালবনের অতীত ইতিহাস শুধু তো একটা বাড়ি নয়, আমাদের একটু পুরো শালবন গ্রামটার দিকেও নজর দিতে হবে। তদন্তের পরিধিটা একটু বাড়ালেই আমরা দেখতে পাব এই শালবন গ্রামের নিজেরই এক লম্বা অন্ধকার ইতিহাস রয়েছে। অভিশপ্ত ভৌগোলিক অবস্থানের এক ভয়ঙ্কর অতীত লুকিয়ে আছে এই গ্রামের পড়তে পড়তে। একটু ইতিহাস ঘাটলেই এক ভয়ঙ্কর তথ্য সামনে আসে। শীতের শুরুতে শালবনের উত্তরের বাতাস নাকি এক ভয়াবহ দুর্গন্ধ বয়ে আনে। লোককথা থেকে জানা যায় এটি আসলে বহু প্রজন্ম আগের এক রহস্যময় গবাদি পশুর মরকের গন্ধ। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? সেই মৃত পশুদের দাহ করার জন্য যে আগুন জ্বালানো হতো তা নাকি বারবার রহস্যময়ভাবে নিজে থেকেই নিভে যেত। এ যেন এই অঞ্চলের এক গভীর অমীমাংসিত অমঙ্গলেরই পরিষ্কার ইঙ্গিত। শালবনের এই ভয়ঙ্কর অতীত কিন্তু একদিনে তৈরি হয়নি। 1 শতাব্দী আগে জঙ্গলে ঘটে এক ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা আর খুন। এরপর আসে সেই গবাদি পশুর মরক। তারপর জানা যায় কয়েক বছর আগে হরিনাথ নামের এক ব্যক্তির স্ত্রী উত্তরের জানালা দিয়ে এক ভয়ঙ্কর সত্তার দ্বারা অপহৃত হন। সেখানে একটা শকুনসদৃশ মানব অবয়বের কথা শোনা গেছিল। আর সবশেষে বর্তমান সময়ে এই রবিনের পরিবারের অন্তর্ধান। পরপর এই ঘটনাগুলি প্রমাণ করে যে শালবন দীর্ঘকাল ধরেই কোনো এক অশুভ আর অতিপ্রাকৃত ঘটনার মূল কেন্দ্র। পর্ব 5 লোককাহিনীর আসল অর্থ। এবার চলুন মূল ঘটনার বাইরে গিয়ে একটু অন্যভাবে ভাবি। এই যে এত সব অতিপ্রাকৃত গল্প আমরা শুনি, এগুলোর পেছনে কি শুধুই মানুষকে ভয় দেখানো উদ্দেশ্য? একেবারেই না। এই অংশে আমরা মূলত বোঝার চেষ্টা করব এই লোককাহিনীগুলোর পেছনের আসল সাংস্কৃতিক অর্থ আর মনস্তত্ত্বটা ঠিক কী। আসলে যে কোনো লোককথাই একটি সমাজের মোরাল কম্পাস বা নৈতিক দিকনির্দেশক হিসেবে কাজ করে। উপর থেকে দেখলে মনে হয় রাতে দানব এসে পরিবার চুরি করে নিয়ে যাওয়ার একটা গা ছমছমে গল্প। কিন্তু এর একদম গভীরে গেলে দেখবেন গারস্থ দায়িত্ব পালন, স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধনকে সম্মান করা আর সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার একটা ভয় কাজ করে। শাকচুন্নির এই গল্পগুলো আসলে পরিবারে অবহেলিত নারীদের কথা বলে কিংবা গারস্থ দায়িত্বে অবহেলার বিরুদ্ধে একটা প্রচ্ছন্ন সতর্কবার্তা হিসেবে কাজ করে। এই গল্পগুলো কিন্তু সমাজের শোক প্রকাশ করারও একটা দারুণ মাধ্যম। অকালে প্রাণ হারানো মানুষদের স্মরণ করার একটা উপায়। যেসব নারীর সুন্দর সংসার করার স্বপ্ন আকস্মিক মৃত্যু বা কোনো অবিচারের কারণে মাঝপথেই শেষ হয়ে গেছে, এই লোককথাগুলো যেন তাদের সেই না বলা কথা আর অপূর্ণ বাসনাগুলোকেই স্বীকৃতি দেয়। তারা যেন এই গল্পের মাধ্যমেই বেঁচে থাকে। আর আলোচনার একেবারে শেষে চলুন ফিরে যাই সেই ভুতুরের সত্তার শেষ কথাটিতে, এখন এই বাড়ি আবার আমার। রবিনের পরিবারের ওই মর্মান্তিক পরিণতি আর শালবনের অন্ধকার ইতিহাস যেন এই একটা লাইনের মাধ্যমেই পূর্ণতা পায়। কথাটা শোনার পর একটা অদ্ভুত চিন্তায় মাথাটা কেমন গুলিয়ে যায়, তাই না? কে জানে আমাদের এই খুব পরিচিত স্থানগুলোতে আমাদেরই অজান্তে এমন আর কত অদৃশ্য সত্তা নীরবে নিজেদের অধিকার দাবি করে দাঁড়িয়ে আছে? কি মনে হয় আপনাদের? এই অমীমাংসিত প্রশ্নটা নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি।